থেরাপিস্টের রুমে আমার ছেলে চায় আমাকে রোমান্টিক পার্টনার করতে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার ছেলে নীরব বলল, ফ্যামিলি থেরাপিস্টের কাছে গিয়ে আমাদের সম্পর্কের কনফ্লিক্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝতে পারলাম, মা, আমার তোমার প্রতি টানের কারণ আমি তোমাকে রোমান্টিক পার্টনার হিসেবে দেখতে শুরু করেছি। এটা স্বীকার করতে আমার আর ভয় নেই। থেরাপিস্টের রুমে আমরা গিয়েছিলাম ছেলের আচরণগত সমস্যার জন্য। সেখানে থেরাপিস্ট আমাদের বিভিন্ন প্রশ্ন করেছিলেন আর এক পর্যায়ে নীরবকে একা কথা বলতে বলেছিলেন। আমি কল্পনাও করিনি সেখানে সে এমন কথা বলবে। অসম্ভব। এই থেরাপিস্ট কি শিখিয়েছেন তোমাকে? আমি রাগে ফুঁসতে লাগলাম। থেরাপিস্ট আমাকে কিছু শেখাননি, মা। তিনি শুধু আমার অবচেতন মনের গভীরে লুকানো সত্যটি বের করে আনতে সাহায্য করেছেন। নীরব ধীর স্বরে বলল, তার চোখে একটা অদ্ভুত জ্বলন। আমি বুঝতে পেরেছি আমি কেন সবসময় তোমার অন্য পুরুষ বন্ধুদের সাথে ঝগড়া করি, কেন আমি তোমাকে একার পেতে চাই। আমি ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেলাম। আমার নিজের সন্তান আমাকে এভাবে দেখে? এই সে কী ধরনের অপরাধবোধ আমার মধ্যে তৈরি করতে চাইছে? কোথায় ভুল হলো আমার? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। নীরব আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু আমার হৃদয় যা বলছে আমি তাই তোমাকে জানাচ্ছি। এটা বিকৃতি। আমি চিৎকার করে উঠলাম। থেরাপিস্টের কাছে যাওয়ার কোনো লাভ হয়নি। উল্টো তুমি আরও বিকৃত চিন্তা মগ্ন হয়েছ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন ছিল শীতের একটি শান্ত সন্ধ্যা। আমাদের পরিবার সবাই মিলে বসে টিভি দেখছিলাম। আমার স্বামী অনিন্দ মোবাইলে কোনো একটা বিজনেস ইমেইল চেক করছিল। অর্ণব তার কলেজের বন্ধুদের সাথে কথা বলছিল, আর দীপা এসে আমার পাশে বসল। মা, আমাদের স্কুলে নতুন শিক্ষক এসেছেন, দীপা চুপি চুপি বলল। তার নাম রুদ্র সরকার। উনি অদ্ভুত। অদ্ভুত মানে? উনি কি বাচ্চাদের সাথে খারাপ আচরণ করেন? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। না মা, তেমন কিছু না। উনি সবসময় বলেন যে আমাদের ভিতরে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। কিছু বাচ্চার সাথে উনি আলাদাভাবে কথা বলেন, তাদের বিশেষ ক্লাস নেন। আমি দীপার কথায় তেমন গুরুত্ব দিলাম না। ছোটরা প্রায় কল্পনাপ্রবণ হয়ে থাকে। কিন্তু পরের দিন স্কুলে যাওয়ার সময় দীপা একটা অদ্ভুত কথা বলল। মা, তুমি জানো, রুদ্র স্যার বলেছেন আমি স্পেশাল। আমার মধ্যে নাকি অন্য কোনো আত্মা বাস করে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। এক শিক্ষক ১২ বছরের বাচ্চাকে এরকম কথা বলছেন? এটা কেমন ধরনের শিক্ষা? আমি সেদিনই দীপার স্কুলে গেলাম রুদ্র সরকারের সাথে কথা বলতে। স্কুলে পৌঁছে প্রিন্সিপালের কাছে গেলাম। প্রিন্সিপাল শ্রী অমিতাভ সেন আমাকে জানালেন যে রুদ্র সরকার স্কুলের নতুন সাইকোলজি টিচার। তিনি অত্যন্ত মেধাবী, বিদেশে পড়াশোনা করেছেন এবং বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝতে তার জুড়ি নেই। ভদ্রলোক বাচ্চাদের মধ্যে বিভিন্ন ট্যালেন্ট খুঁজে বের করেন, প্রিন্সিপাল বললেন। তবে তার পদ্ধতি অনেকটাই প্রচলিত ধারার বাইরে। তবে ফলাফল চমৎকার। আমি রুদ্র সরকারের সাথে দেখা করতে চাইলাম। আমাকে তার রুমে নিয়ে যাওয়া হল। রুদ্র সরকার ৩০-৩৫ বছর বয়সী, লম্বা, পাতলা চেহারার একজন ভদ্রলোক। তার চোখে ছিল একজোড়া গভীর কালো ফ্রেমের চশমা, যার পেছনে তীক্ষ্ণ দৃষ্টি লুকিয়েছিল। আমি যখন কক্ষে প্রবেশ করলাম, তিনি একটি বইয়ে ডুবেছিলেন। শ্রাবন্তী দেবী, আসুন, তিনি আমার দিকে না তাকিয়েই বললেন। আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমি চমকে উঠলাম। আমি এই লোকটিকে আগে কখনো দেখিনি। সে কিভাবে আমার নাম জানল? আপনি কিভাবে আমার নাম জানলেন? আমি জিজ্ঞেস করলাম। আপনার মেয়ে দীপা অত্যন্ত মেধাবী একটি বাচ্চা। সে আমাকে আপনার বিষয়ে বলেছে। তিনি সহজভাবে উত্তর দিলেন। আমি জানি আপনি আমার কিছু শিক্ষা পদ্ধতি নিয়ে উদ্বিগ্ন। আমি সরাসরি বিষয়ে এলাম। আপনি দীপাকে বলেছেন যে তার মধ্যে অন্য কোনো আত্মা বাস করে? এটা কি ধরনের কথা? রুদ্র সরকার মৃদু হাসলেন। দীপা একটি বিশেষ মেয়ে। তার মধ্যে অতীতের স্মৃতি আছে, পূর্বজন্মের স্মৃতি বলতে পারেন।
আমি কেবল তাকে উৎসাহিত করছিলাম যেন সে তার এই স্পেশাল ট্যালেন্টকে বিকশিত করতে পারে। এসব কি বাজে কথা, আমি প্রায় হেসে ফেললাম। পূর্বজন্ম? আত্মা? এসব তো অবৈজ্ঞানিক। রুদ্র সরকার তার চশমা খুলে আমার দিকে তাকালেন। তার চোখ ছিল অদ্ভুতভাবে গাঢ়, প্রায় কালো। শ্রাবন্তী দেবী, আপনি কি ঐশ্বর্যপুর নামক গ্রামটির কথা শুনেছেন? আমি হঠাৎ থমকে গেলাম। ঐশ্বর্যপুর? এই নামটি আমার কানে কেমন যেন পরিচিত মনে হল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি এই জায়গার নাম আগে কখনো শুনিনি। না, কোনো ঐশ্বর্যপুর গ্রামের কথা আমি জানি না, আমি দৃঢ়তার সাথে বললাম। অদ্ভুত, তিনি বললেন। দীপা বলেছিল যে আপনি সেখানেই জন্মেছিলেন। আমি বিস্মিত হলাম। দীপা এসব কোথায় শুনল? আমি তো কলকাতাতেই জন্মেছি, ঐশ্বর্যপুরে নয়। রুদ্র সরকার একটি ফাইল বের করলেন। সেখানে কিছু ড্রয়িং ছিল, দীপা দ্বারা আঁকা। এই ছবিগুলি দেখুন, তিনি বললেন। দীপা এগুলি আঁকেছে যখন আমি তাকে রিগ্রেশন থেরাপির মাধ্যমে তার অতীতের স্মৃতিতে নিয়ে গিয়েছিলাম। আমি ছবিগুলি দেখে স্তব্ধ হয়ে গেলাম। এগুলি ছিল একটি গ্রাম, বিশাল একটি বাড়ি, একটি পুকুর এবং পুকুরের পাশে একটি শিব মন্দির। অদ্ভুত ব্যাপার হল, আমি এই দৃশ্যগুলি আগে কখনো দেখিনি, তবুও এগুলি আমার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হল। দীপা বলেছে যে এগুলি আপনার অতীত জীবনের স্মৃতি। 1935 সালের ঐশ্বর্যপুর, রুদ্র সরকার ধীরে ধীরে বললেন। সে বলেছে যে আপনি এবং আপনার পরিবার সেখান থেকে এসেছেন। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে গেল। এসব বাজে কথা। দীপা 12 বছরের একটি বাচ্চা, সে কল্পনা করছে। তাহলে একটা জিনিস ব্যাখ্যা করুন, রুদ্র বললেন। এই ছবিতে দীপা একটি গয়নার বাক্স এঁকেছে, যেটি নাকি আপনার দাদির ছিল। এই বাক্সে একটি বিশেষ লকেট ছিল, যার ভিতরে একটি ছবি ছিল। আমার শরীর শিউরে উঠল। আমি কখনো দীপাকে এই বিষয়ে বলিনি। আমার দাদির একটি সোনার লকেট ছিল, যেটি তার মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল। সেই লকেটের ভিতরে একটি ছোট ছবি ছিল, একটি অচেনা ব্যক্তির। রুদ্র সরকার আমার চেহারা দেখে বুঝতে পারলেন। তিনি চুপি চুপি বললেন, আসুন আমরা একটা প্রযোগ করি। আপনি কি এই রিগ্রেশন থেরাপিতে অংশ নিতে রাজি আছেন? আমি আপনাকে আপনার অতীতের স্মৃতিতে নিয়ে যেতে চাই। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। এসব অবৈজ্ঞানিক বিশ্বাস আমি করি না। কিন্তু রহস্যটা জানার জন্য আমি সম্মত হলাম। রুদ্র সরকার আমাকে একটি আরামদায়ক চেয়ারে বসতে বললেন। পর্দা টেনে ঘরটিকে অন্ধকার করে দিলেন। তারপর আমাকে রিল্যাক্স করার জন্য কিছু নির্দেশনা দিলেন। তিনি ধীরে ধীরে কথা বলতে লাগলেন, আমার নিঃশ্বাসের গতি নিয়ন্ত্রণ করার জন্য। আমি ধীরে ধীরে একটি ট্রান্স স্টেটে চলে গেলাম। আমার চারপাশের বাস্তবতা ধীরে ধীরে মিলিয়ে গেল। এখন তুমি 1935 সালে ঐশ্বর্যপুর গ্রামে আছো, রুদ্রের ভাসমান কণ্ঠস্বর আমাকে নির্দেশনা দিচ্ছিল। তুমি কাকে দেখতে পাচ্ছ? আমার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। একটি বিশাল বাড়ি, লাল মেঝে, সবুজ বাগান, পেছনে একটি বড় পুকুর। বাড়ির সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অমিতা চৌধুরীকে দেখতে পাচ্ছি, আমি অস্পষ্টভাবে বললাম। সে আমাকে ডাকছে। অমিতাকে? রুদ্র জিজ্ঞেস করলেন। আমি অমিতা, আমি অদ্ভুতভাবে উত্তর দিলাম। আমার বয়স 17 বছর। আমি ঐশ্বর্যপুরের জমিদার পরিবারের মেয়ে। আমি নিজের মুখ থেকে এই কথাগুলি শুনে চমকে উঠলাম। কি হচ্ছে এসব? আমি কিছু বলছি যা আমার নিজেরই অবাস্তব মনে হচ্ছে, অথচ আমার হৃদয়ের গভীরে এগুলি সত্য বলে মনে হচ্ছে। তোমার পরিবারে কে কে আছে, অমিতা? রুদ্র জিজ্ঞেস করলেন। আমার বাবা হরিনারাজন চৌধুরী, মা সন্ধ্যারানী দেবী, আর ছোট ভাই অনির্বাণ, আমি উত্তর দিলাম। আমাদের বাড়িতে অনেক চাকর আছে। আমার পিতামহ এই গ্রামের প্রথম জমিদার ছিলেন। তিনি এই বাড়ি তৈরি করেছিলেন। আমি আরও বর্ণনা করতে লাগলাম, যেন আমি সত্যিই সেখানে আছি। আমি দেখতে পাচ্ছিলাম বাড়িটির প্রতিটি ঘর, মহল, বারান্দা। আমি বর্ণনা করলাম বাড়ির পেছনে থাকা বাগানটি, যেখানে আমরা প্রতিদিন বিকেলে চা পান করতাম। আর কাকে দেখতে পাচ্ছ? রুদ্র জিজ্ঞেস করলেন। আমি নির্মলকে দেখতে পাচ্ছি, আমি উত্তর দিলাম। সে আমাদের পাশের বাড়ির ছেলে। আমরা একসাথে বড় হয়েছি। সে আমার প্রিয় বন্ধু। নির্মল? কে এই নির্মল? আমি কখনো এই নামের কাউকে চিনি না। কিন্তু আমার মনে যে দৃশ্য ভেসে উঠছে, সেখানে একটি সুদর্শন যুবক, কালো চুল, চওড়া কাঁধ, আমার দিকে তাকিয়ে হাসছে। তোমার এবং নির্মলের সম্পর্ক কেমন? রুদ্র জিজ্ঞেস করলেন।
আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। আমার মনে একটি বেদনাদায়ক স্মৃতি জেগে উঠল। আমি নির্মলকে ভালোবাসতাম, কিন্তু আমাদের সমাজ সেই ভালোবাসাকে মেনে নেয়নি। নির্মল ছিল জমিদার পরিবারের সন্তান নয়, সে ছিল একজন সাধারণ শিক্ষকের ছেলে। আমাদের বিয়ে হয়নি, আমি ধীরে ধীরে বললাম। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন রাজস্থানের এক ধনী ব্যবসায়ীর সাথে। নির্মল আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ আমার মনে একটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। একটি রাত, ঝড়, বৃষ্টি। নির্মল আমাকে নিয়ে পালাবে বলে অপেক্ষা করছে পুকুরের পাশে। কিন্তু আমার ভাই অনির্বাণ সব জেনে গিয়েছিল। সে বাবাকে খবর দিয়েছিল। বাবার লোকজন নির্মলকে ধরে ফেলেছিল। ওরা নির্মলকে মেরে ফেলেছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম। ওরা তাকে পুকুরে ডুবিয়ে মেরেছিল, আর আমাকে বলেছিল যে সে পালিয়ে গেছে। রুদ্র সরকার আমাকে শান্ত করার চেষ্টা করলেন। এরপর কি হয়েছিল, অমিতা? আমি সব জেনে গিয়েছিলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি রাতে চুপি চুপি গিয়েছিলাম পুকুরের কাছে। সেখানে দেখেছিলাম নির্মলের দেহ জলে ভাসছে। আমি আর বাঁচতে চাইনি। আমিও পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই কথা বলতে বলতে আমি হিস্টিরিক্যালি কাঁদতে শুরু করলাম। আমি অনুভব করলাম যেন সত্যিই ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। রুদ্র সরকার তৎক্ষণাৎ আমাকে হিপনোসিস থেকে বের করে আনলেন। আমি ঘামে ভিজে উঠে বসলাম। কি হলো আমার সাথে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। আপনি আপনার পূর্বজন্মের স্মৃতি দেখেছেন, রুদ্র ধীরে ধীরে বললেন। আপনি আগে অমিতা চৌধুরী নামে জন্মেছিলেন 1918 সালে। আপনি আত্মহত্যা করেছিলেন 1935 সালে আপনার প্রেমিককে হারানোর পর। আমি হাসতে চেষ্টা করলাম। এসব অবৈজ্ঞানিক। হিপনোসিসের মাধ্যমে আপনি আমার মনে এসব ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছেন। রুদ্র সরকার হাসলেন। তাহলে ঐশ্বর্যপুর সম্পর্কে এত বিবরণ আপনি কিভাবে জানলেন? কিভাবে জানলেন সেই বাড়ির প্রতিটি কক্ষের বর্ণনা? কিভাবে জানলেন নির্মলের কথা, যার সম্পর্কে আপনি কখনো শোনেননি? আমি উত্তর দিতে পারলাম না। আমার মুখ শুকিয়ে গেল। আমি সত্যিই জানি না কিভাবে আমি এত বিবরণ জানি একটি জায়গা সম্পর্কে যেখানে আমি কখনো যাইনি। আমি আপনাকে কিছু দেখাতে চাই, রুদ্র বললেন। তিনি তার ল্যাপটপ খুললেন এবং একটি পুরানো ফটোগ্রাফ দেখালেন। এটি ঐশ্বর্যপুরের সেই জমিদার বাড়ির ছবি, 1930 সালের। আপনি যা বর্ণনা করেছেন এটি ঠিক সেটাই। আমি ছবিটি দেখে থমকে গেলাম। এটি ঠিক সেই বাড়ি যা আমি মনের চোখে দেখেছিলাম, সেই লাল মেঝে, সেই বারান্দা, সেই পুকুর। এবং এটি অমিতা চৌধুরীর ছবি। রুদ্র একটি পুরানো ধূসর ফটোগ্রাফ দেখালেন। 1935 সালের একটি ছবি। আমি ছবিটি দেখে শিউরে উঠলাম। সেখানে একটি সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে, যার চেহারা আমার অবিকল মতো, কেবল ভিন্ন পোশাকে, ভিন্ন সময়ে। এ কিভাবে সম্ভব? আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। আমি বছরের পর বছর ধরে এই ঘটনাগুলি অধ্যয়ন করেছি, রুদ্র বললেন। পূর্বজন্মের স্মৃতি, আত্মার পুনর্জন্ম, এগুলি বাস্তব। আমি এমন অনেক কেস দেখেছি যেখানে লোকেরা তাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পায়, বিশেষ করে যারা ট্রমাটিক ডেথ অনুভব করেছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এই সবই ঠিক কেন? কেন আমার মেয়ে দীপা এসব জিনিস জানে? কারণ দীপা হল অনির্বাণের পুনর্জন্ম, রুদ্র ধীরে ধীরে বললেন। আপনার ভাই অনির্বাণ, যিনি আপনার এবং নির্মলের প্রেমের কথা বাবাকে জানিয়েছিলেন। সে আপনার আত্মহত্যার জন্য নিজেকে দোষী মনে করেছিল। সে একটি অপরাধবোধের সাথে বাকি জীবন কাটিয়েছিল, এবং এখন সে দীপা হিসেবে ফিরে এসেছে আপনার মেয়ে হয়ে, আপনাকে সতর্ক করতে। সতর্ক করতে? কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র গম্ভীর হয়ে গেলেন। ঐশ্বর্যপুর এখনও আছে। সেই পুকুরটিও আছে। কিছু লোক বিশ্বাস করে যে পুকুরটি অভিশপ্ত, কারণ সেখানে বহু বছর ধরে অনেক দুর্ঘটনা ঘটে চলেছে। দীপা আপনাকে সাবধান করতে চাইছে, কারণ হঠাৎ দরজায় একটি নখ হল। আমরা দুজনেই চমকে উঠলাম। দরজা খুলতেই দেখলাম অনিন্দ, আমার স্বামী, দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে উদ্বেগ। তুমি এখানে? সে আমাকে জিজ্ঞেস করল। আমি সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। তোমার ফোন কেন বন্ধ? আমি ঘড়ি দেখে চমকে উঠলাম। আমি 2 ঘন্টা ধরে এখানে আছি। সময় কিভাবে এত দ্রুত চলে গেল? আমি দীপার টিচারের সাথে কথা বলছিলাম, আমি জবাব দিলাম। অনিন্দ রুদ্র সরকারের দিকে তাকালো, তারপর আমার দিকে। বাড়িতে একটা জরুরি ফোন এসেছে। আমার কাকা মারা গেছেন। আমাদের ওনার শেষকৃত্যের জন্য কাল সকালেই যেতে হবে।
কোথায়? আমি জিজ্ঞেস করলাম। একটা গ্রাম, কলকাতা থেকে কিছু দূরে। তুমি শুনেও থাকবে না, ঐশ্বর্যপুর গু। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঐশ্বর্যপুর? সেই একই জায়গা যা আমি এইমাত্র দেখলাম আমার দৃষ্টিতে। এটা কি ধরনের কাকতালীয় ঘটনা? রুদ্র সরকার হঠাৎ উদ্বিগ্ন হয়ে উঠলেন। আপনি ঐশ্বর্যপুর যাচ্ছেন? তিনি জিজ্ঞেস করলেন। অনিন্দ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ কাকা, সেখানেই থাকতেন। তার একটা পুরনো বাড়ি আছে সেখানে, সেটা এখন আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। কেন, আপনি জানেন সেই জায়গা? রুদ্র সরকার আমার দিকে একবার তাকালেন, তারপর অনিন্দকে বললেন, না, শুধু আমি ওই নামটা আগে শুনেছি। এটা একটা ঐতিহাসিক জায়গা। আমরা স্কুল থেকে বিদায় নিলাম। বাড়ি ফেরার পথে আমি অস্থির বোধ করছিলাম। এই সব ঘটনা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আমি কি সত্যিই অমিতা চৌধুরীর পুনর্জন্ম? আর অনিন্দর কাকাকে ছিলেন যিনি ঐশ্বর্যপুরে থাকতেন? বাড়ি ফিরে আমরা ট্রাভেলের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। অর্ণব এবং দীপাকে আমরা জানালাম যে আমাদের কাল সকালে ঐশ্বর্যপুর যেতে হবে। ঐশ্বর্যপুর? দীপা চমকে উঠল। তার চোখে একটা অদ্ভুত ভয় ফুটে উঠল। না, আমরা সেখানে যেতে পারি না। কেন মা? অনিন্দ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। তুমি কি জানো ঐশ্বর্যপুর কোথায়? না, আমি জানি না, দীপা কাপা গলায় বলল। কিন্তু আমি সেখানে যেতে চাই না। সেখানে একটা পুকুর আছে, অভিশপ্ত। আমরা সবাই অবাক হয়ে দীপার দিকে তাকালাম। অর্ণব হাসতে লাগল। পাগল হয়েছিস? অভিশপ্ত পুকুর? তুই কোথায় শুনলি এসব? দীপা আমার দিকে তাকাল, তার চোখে একটা অদ্ভুত অনুনয়। মা, তুমি জানো আমি কি বলছি, তাই না? তুমি রুদ্র স্যারের সাথে কথা বলেছ। তিনি তোমাকে বলেছেন গি? অনিন্দ বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। কি হচ্ছে এসব? রুদ্র স্যারকে? দীপা কি বলছে? আমি অনিন্দকে সব কিছু বললাম, রুদ্র সরকারের সাথে আমার সাক্ষাৎ, হিপনোসিস সেশন এবং আমার দেখা দৃশ্যগুলি। অনিন্দ প্রথমে হাসল, ভাবল আমি মজা করছি। কিন্তু যখন সে দেখল আমি কতটা সিরিয়াস, সে গম্ভীর হয়ে গেল। শ্রাবন্তী, তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? সে জিজ্ঞেস করল। পূর্বজন্ম? আত্মার পুনর্জন্ম? এগুলো অবিজ্ঞানিক। আমিও তাই ভেবেছিলাম, আমি বললাম। কিন্তু কিভাবে ব্যাখ্যা করবে যে দীপা জানে ঐশ্বর্যপুরের কথা? কিভাবে সে জানে সেখানে একটি পুকুর আছে? এবং সবচেয়ে বড় কথা, কিভাবে জানে সেটা অভিশপ্ত? অনিন্দ চিন্তিত হয়ে পড়ল। তারপর হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি জানি। আমার কাকা রবিশঙ্কর রায়, তিনি কয়েকবার এখানে এসেছিলেন। সম্ভবত তিনি দীপাকে ঐশ্বর্যপুরের গল্প শুনিয়েছিলেন। সেই পুকুরের কথাও বলে থাকতে পারেন। কিন্তু দীপা মাথা নাড়ল। না বাবা, রবি ঠাকুরদা আমাকে কোনো পুকুরের কথা বলেননি। আমি কোথাও শুনিনি। আমি জানি না কিভাবে আমি জানি। আমি শুধু জানি সারারাত আমরা চিন্তায় ডুবে রইলাম। পরদিন সকালে আমরা ঐশ্বর্যপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে দীপা অস্বস্তিতে ছটফট করছিল। সে বারবার বলছিল যে সে সেখানে যেতে চায় না। কিন্তু আমরা তাকে বোঝালাম। দেখো দীপা, আমাদের যেতে হবে। রবি ঠাকুরদার শেষকৃত্য। সেটা আমাদের কর্তব্য। যখন আমরা ঐশ্বর্যপুরে পৌঁছালাম, আমি আবার সেই অদ্ভুত অনুভূতি পেলাম, যেন আমি এখানে আগেও এসেছি। গ্রামটি ছিল ছোট কিন্তু সুন্দর। গ্রামের মাঝখানে একটি বিশাল দিঘি, তার পাড়ে সারি সারি বেলগাছ। আমরা ওখানে গিয়ে পৌঁছালাম রবিশঙ্কর রায়ের বাড়িতে। বাড়িটি দেখে আমি শিউরে উঠলাম। এটি ঠিক সেই বাড়ি যা আমি আমার দৃষ্টিতে দেখেছিলাম, সেই জমিদার বাড়ি। এটি এখন অবশ্য অনেকটাই জীর্ণ, কিন্তু স্থাপত্য এখনও ঠিক সেরকমই ছিল। অনিন্দ নিজেও একটু অবাক হয়ে বলল, আমি বছরের পর বছর ধরে কাকার এই বাড়ির কথা শুনেছি, কিন্তু কখনো এখানে আসিনি। এটা ভাবা যায় না যে এত বড় একটা বাড়ি ছিল তার। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির পরিচারক বিপিন আমাদের অভ্যর্থনা জানাল। সে বলল, রবিবাবু ভালো মানুষ ছিলেন। তিনি এই বাড়িটি সারিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তার ইচ্ছা ছিল এটিকে একটি হেরিটেজ হোটেলে পরিণত করা। এটা কি কোনো জমিদার বাড়ি ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ ম্যাডাম, এটা চৌধুরী পরিবারের বাড়ি ছিল। তারা ছিলেন এই গ্রামের জমিদার। 1935 সালে এখানে একটা দুর্ঘটনা ঘটে। জমিদারের মেয়ে অমিতা চৌধুরী পুকুরে ডুবে মারা যায়।
তারপর থেকে এই বাড়ি অভিশপ্ত বলে মনে করা হয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অমিতা চৌধুরী? এটা কি সত্যি হতে পারে? এই বাড়ির পেছনে কি একটা পুকুর আছে? দীপা হঠাৎ জিজ্ঞেস করল। বিপিন দীপার দিকে অবাক হয়ে তাকাল। হ্যাঁ মা, বাড়ির পেছনে একটা পুকুর আছে আর পুকুরের পাশে একটা শিব মন্দির। কিন্তু সেখানে যাওয়া বারণ। পুকুরটা অনেক গভীর আর সেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। দীপা ভয়ে কাঁপতে লাগল। আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম আমরা এখানে আসা উচিত না। সেদিন সন্ধ্যায় রবিশঙ্কর রায়ের শেষকৃত্য সম্পন্ন হল। অনেক লোকজন এসেছিল। ঐশ্বর্যপুরের প্রায় সবাই এসেছিল শ্রদ্ধা জানাতে। আমি দেখলাম অনেক বৃদ্ধ লোক রবিশঙ্কর রায়ের সাথে ছবি তুলছে, তার সাথে কথা বলছে। একজন বৃদ্ধ মহিলা, যার বয়স প্রায় ৮০, আমার দিকে তাকিয়ে থমকে গেলেন। তিনি ধীরে ধীরে আমার কাছে এলেন। অমিতা, তিনি ধীরে ধীরে বললেন। অমিতা, তুমি ফিরে এসেছ? আমি অবাক হয়ে বললাম, না, আমার নাম শ্রাবন্তী। আমি রবিশঙ্কর রায়ের ভাইপোর বউ। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তোমাকে দেখে অমিতা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুমি হুবহু তার মতো দেখতে। আমি ছোটবেলায় তাকে দেখেছি। আমার দাদি তাদের বাড়িতে কাজ করতেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আপনি কি জানেন অমিতা কিভাবে মারা গিয়েছিলেন? বৃদ্ধা চারপাশে তাকালেন, যেন নিশ্চিত করছেন কেউ শুনছে কিনা। তারপর ধীরে ধীরে বললেন, অমিতা আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছিল। তার ভাই অনির্বাণ তাকে মেরেছিল, কারণ অমিতা জানত যে অনির্বাণ নির্মলকে হত্যা করেছিল। আমি গভীর শ্বাস নিলাম। অনির্বাণ নির্মলকে মেরেছিল? কেন? কারণ নির্মল জানত একটি গোপন রহস্য। চৌধুরী পরিবারের সম্পত্তির একটা বড় অংশ লুকিয়ে রাখা আছে এই বাড়িতেই, এক গোপন জায়গা। নির্মল সেটা আবিষ্কার করেছিল এবং সে চেয়েছিল অমিতাকে নিয়ে পালাতে সেই সম্পদ নিয়ে। কিন্তু অনির্বাণ সেটা জেনে গিয়েছিল। কোথায় লুকানো আছে সেই সম্পদ? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা রহস্যময় হাসি হাসলেন। শিব মন্দিরে। পুকুরের পাশের শিব মন্দিরে। মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ আছে, সেখানে লুকানো আছে সোনা, হীরা, মুক্তা। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বৃদ্ধার কথাগুলি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই অমিতা চৌধুরীর পুনর্জন্ম? তাহলে কি দীপা অনির্বাণের পুনর্জন্ম? তাহলে কি অর্ণব নির্মলের পুনর্জন্ম? এবং সবচেয়ে বড় প্রশ্ন, অনিন্দকে? মাঝরাতে আমি জেগে উঠলাম একটি শব্দে। আমি দেখলাম অনিন্দ বিছানায় নেই। সে কোথায় গেল? আমি উঠে তাকে খুঁজতে লাগলাম। আমি বাড়ির বিভিন্ন কক্ষে গেলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। তারপর আমি দেখলাম বাড়ির পেছনের দরজা খোলা। আমি বাইরে গেলাম আর দেখলাম অনিন্দ পুকুরের দিকে যাচ্ছে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে শুনল না। আমি তার পেছনে পেছনে গেলাম। সে পুকুরের পাশের শিব মন্দিরে প্রবেশ করল। আমি লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করলাম। মন্দিরের ভিতরে অনিন্দ শিব মূর্তির সামনে দাঁড়িয়েছিল। সে মূর্তির পিছনে একটা নির্দিষ্ট স্থানে হাত রাখল। সঙ্গে সঙ্গে মূর্তির নিচের একটি পাথর সরে গেল এবং একটি সিডি প্রকাশ পেল, যা নিচে অন্ধকারে নেমে গেছে। আমি অবাক হয়ে দেখলাম অনিন্দ সেই সিডি বেয়ে নিচে নেমে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি ঠিক করলাম আমিও তার পেছনে যাব। আমি সাবধানে সিডি দিয়ে নিচে নামলাম। নিচে একটি গুহার মতো জায়গা, সেখানে অনেকগুলো মশাল জ্বলছে। আমি দেখলাম অনিন্দ একটা বাক্স খুলছে। বাক্সের ভিতরে অসংখ্য হীরা, মুক্তা, সোনার গয়না। অনিন্দ, আমি ডাকলাম। সে চমকে উঠে আমার দিকে তাকাল। শ্রাবন্তী, তুমি এখানে কি করছ? এটা কি, অনিন্দ? তুমি এখানে কি করছ? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দ হাসল। শ্রাবন্তী, এটা চৌধুরী পরিবারের সম্পদ। আমার কাকা রবিশঙ্কর এটার কথা জানতেন। তিনি মৃত্যুর আগে আমাকে একটি চিঠি দিয়েছিলেন, যাতে এই গুহার কথা লেখা ছিল। কিন্তু এটা তো চুরি, আমি বললাম। চুরি? নাশ।